আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আপনারা। বরাবরের মতো আমি মোহাম্মদ তাওহিদ হোসেন রূপান্তরের এই ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং অভিনন্দন। সেই সঙ্গে জানাচ্ছি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সারাদিনের অনেক ব্যস্ততা ফেলে আজকে আমাদের রূপান্তরের যে এই লাইভ সেশনটি হচ্ছে সেটির কথা মাথায় রেখে এবং আপনাদের হৃদয়ে গেঁথে মনে রেখে আমাদের সাথে আজকের এই লাইভ ক্লাসে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন। তার জন্য আপনাদের প্রতি রইল আমাদের রূপান্তরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বরাবরের মতো একটি বিষয় যে আমরা রূপান্তর আপনাদের সাথে আছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত যে একটি সফলতা বা কাঙ্ক্ষিত সেই একটি সরকারি চাকরি সেটি যেন আপনারা খুব সহজেই এবং সহজভাবে পড়াশোনা করে আপনারা যেন পান, সেটির জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করছি এবং আমাদের যে ধারাবাহিক লাইভ সেশনগুলো হচ্ছে সেটি কিন্তু আমরা এখনো চলমান রেখেছি এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে এই সেশনগুলো আমরা কিন্তু চলমান রাখবো ইনশাল্লাহ। রূপান্তর আপনাদের সাথে সব সময় আছে। তো আজকের এই যে আমাদের যে আজকের সেশনটি, আজকের এই সেশনের যে হচ্ছে আমাদের বিষয়বস্তু, অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে বিশ্ব পরিচিতি শেষ পর্ব। আসলে বিশ্ব পরিচিতির শেষ পর্ব বলে কোনো কথা নাই, কারণ হচ্ছে এটি একটি ভাস্ট একটি বিষয়। আমরা দেখেন, আমরা এই বাংলাদেশে বাস করি এবং বাংলাদেশের হয়তো বা কোনো একটা জেলার, কোনো একটা উপজেলার বা কোনো একটি থানার বা কোনো একটি গ্রামে বা কোনো একটি পরিবারে এই যে আমাদের হচ্ছে আমাদের বসবাসের জায়গা বা আমাদের পারিপার্শ্বিকতা এত সংকীর্ণ, তারপরে কিন্তু আমরা এই সংকীর্ণ বা খুবই অল্প বিস্তর বিষয়গুলোকেও কিন্তু আমরা পড়ে জেনে বুঝে কিন্তু শেষ করতে পারি না। তদ্রূপ বিশ্ব পরিচিতি বা বিশ্ব পরিচয় এটাও কিন্তু আসলে মানে এই খুব অল্পতে শেষ করা কিন্তু যায় না, কারণ পৃথিবী চলমান, পৃথিবী চলছে, বিভিন্ন ঘটনা ঘটছে দেশে বিদেশে, নতুন নতুন বিষয় আবিষ্কার হচ্ছে, হবে। এটি কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু এখন কথা হচ্ছে যে এগুলো কি আমরা মনে রাখবো বা এগুলো কি আমরা শিখবো? আমাদের জন্য কি সবকিছু দরকার? আমাদের মস্তিষ্ক যেটি আছে সেটি তো কোনো হচ্ছে আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক বা এসএসডি নয় যে আপনি মনে হলো আপনি হচ্ছে জিবি আপনি বৃদ্ধি করলেন, বৃদ্ধি করে করে আপনি তথ্যগুলো ইনপুট করলেন। আমাদের ছোট্ট মস্তিষ্ক কিন্তু নানা দিকে তাকে ব্যস্ত থাকতে হয়। তো কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের একটি বিষয় আমাদের সবচেয়ে বেশি জরুরি, সেটি হচ্ছে একটি চাকরি। এখন কথা হচ্ছে যে বিশ্ব পরিচিতি সবকিছু কি চাকরির জন্য আমরা পড়ব? এটি হচ্ছে আমাদের বলতে গেলে জাতীয় প্রশ্ন বা চাকরির জন্য একটি মানে বড় প্রশ্ন। এখন কথা হচ্ছে না, আমরা সবকিছু পড়বো না। কি পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে মনে রাখবো, এই যে সাধারণ জ্ঞানের যে যে বিশাল সমুদ্র, এইটা অসাধারণ ভাবে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো, সেটি নিয়েই কিন্তু আপনাদের সাথে রূপান্তর সবসময় আছে। রূপান্তর আপনাদের সাথে থেকে কিন্তু কাজ করছে এবং কোথা থেকে পড়বো, কি পড়বো, কেন পড়বো, কিভাবে মুখস্থ রাখবো, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই লাইভ সেশনগুলো হচ্ছে এবং আপনাদের পড়া বা জানাশোনা বিষয়কে আমরা একটু কিভাবে সহজ করতে পারি সেটি নিয়েই কিন্তু আমরা ধারাবাহিকভাবে কিন্তু লাইভ সেশনগুলো করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা বিশ্ব পরিচিতি, যেটি হচ্ছে এই বিশ্ব পরিচিতির এই অসীম বিষয়গুলো এত সহজে শেষ করা যাবে না, তবে আমরা হচ্ছে একদম যে ভিত্তিমূলক কিছু কথাবার্তা, বেসিক যে বিষয়গুলো, যে বিশ্ব পরিচিতিতে আমরা প্রথম সেশনে আমরা পড়েছি যে পৃথিবীতে মহাদেশ আছে কয়টি, মহাসাগর আছে কয়টি, এবং হচ্ছে সবচেয়ে বৃহত্তম মহাদেশ আয়তনের জনসংখ্যায় কোনগুলো, এবং কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে কম, এই ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু আমরা গত সেশনে দেখেছি। আমরা প্রথম সেশন শেষে আজকে আমরা হচ্ছে শেষ সেশনে আজকে আমরা
বিশ্ব পরিচয়ের আরো কিছু বিষয় আমাদের বাকি আছে, যে বিষয়গুলা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আজকের এই সেশনটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আপনারা শুধু নিজে শিখবেন না, আপনার আশেপাশে যারা আছেন, আপনার পাড়া প্রতিবেশী, চাকরি প্রত্যাশী ভাই বোন, বা হচ্ছে আপনার বন্ধু বান্ধব, বা আরো যারা আছেন, প্রত্যেককেই জানার সুযোগ করে দেবেন। তার জন্য কি করতে হবে? আমাদের এই রূপান্তরের লাইভ সেশনটি দেখবেন একদম বাম পাশে, ডান পাশে যে শেয়ার অপশনটি আছে সেটিকে প্রেস করতে হবে, শেয়ার দিতে হবে, এবং বেশি বেশি কমেন্ট করতে হবে এবং লাইক দিতে হবে। আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের এই লাইভ সেশনের অপশনে গিয়ে আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারবেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর যথাসময়ে দেওয়ার জন্য, এবং আমাদের রূপান্তর টিম কিন্তু আপনাদের এই বিভিন্ন কমেন্টের, বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে সবসময় কিন্তু সাথে আছেন। যাই হোক, আর বেশি কথা না বলি, আমরা হচ্ছে আজকে যে আমাদের সেশনটি সেখানে চলে যাই। তো বিশ্ব পরিচিতির আমরা গত সেশনে কি কি পড়েছি সেই বিষয়গুলো আমরা জেনেছি। এখন আরো কিছু বিষয় বাকি আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়গুলো জানলে আমাদের হচ্ছে একটি যে বেসিক আইডিয়া যেটা হবে, একটা ভিত্তি বা একটা ধারণা সৃষ্টি হবে, যেটির মাধ্যমে আমরা আমাদের হচ্ছে আমাদের সিগনেচার ব্যাচের যে বিভিন্ন শিটগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো সেখান থেকে আমরা হচ্ছে আরো স্পেসিফিক ভাবে, সুনির্দিষ্ট ভাবে হচ্ছে আমরা সেগুলো কি করে দেব, দাগিয়ে দেব, এবং সেগুলো হচ্ছে বলে দেব। ওইভাবে পড়লে আপনারা ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো করতে পারবেন। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি মূল সেশনে। তো দেখেন, আমরা বিশ্বের বিভিন্ন হচ্ছে অঞ্চল ভিত্তিক দেশসমূহ এখানে আমাদের লেখা আছে, আমরা সেগুলো দেখব। তো আমরা হচ্ছে যে অঞ্চল ভিত্তিক দেশসমূহের আগে আমরা গত সেশনে আমরা যেটি করেছি, যে এশিয়া মহাদেশের যে 44টি রাষ্ট্র আছে সেই রাষ্ট্র সম্পর্কে আমরা জেনেছি। অর্থাৎ রাষ্ট্রগুলো কোন অঞ্চলে, সেখানে কিন্তু আমরা কি জেনেছি। সেখানে হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার দেশ সম্পর্কে জেনেছি, সেখানে আমরা হচ্ছে উত্তর এশিয়ার দেশ সম্পর্কে আমরা জেনেছি, তারপরে হচ্ছে সেই সমস্ত বিষয় কিন্তু আমরা জেনেছি। আজ আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশ সমূহের মধ্যে দুইটি অঞ্চলের দেশ সম্পর্কে আমরা মানে হচ্ছে এশিয়া মহাদেশের হচ্ছে দেশসমূহের মধ্যে দুটি অংশের দেশ আমরা হচ্ছে গত ক্লাসে আমরা শিখতে পারিনি, সময় স্বল্পতার কারণে। আমরা হচ্ছে আজকে সেটি দেখব। সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কোনগুলো রাষ্ট্র আছে সে বিষয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে বা আজকের সেশনে কিন্তু আমরা দেখব। আরেকটি বিষয় যে আমরা হচ্ছে এই যে 44টি রাষ্ট্রের কথা আমাদের কি মনে রাখা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং কি ডিফিকাল্ট। এবং একটি বিষয় বলি যে সাধারণ জ্ঞান নামে সাধারণ হলেও এর হচ্ছে মানে হচ্ছে এর পদ্ধতি বা এটির হচ্ছে মনে রাখার জন্য কিন্তু অসাধারণ ভাবে শিখতে হয়। আর সেই অসাধারণ ভাবেই কিন্তু রূপান্তরের পক্ষ থেকে আমরা আপনাদের কিন্তু শেখাচ্ছি। এবং গত ক্লাসে কিন্তু আমরা ছন্দ দিয়ে দিয়ে আমরা হচ্ছে কি করেছি, ছন্দের তালে তালে, কিসের তালে তালে, ছন্দের তালে তালে কিন্তু আমরা এশিয়া মহাদেশের যে এশিয়া মহাদেশে বিভিন্ন দেশ নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। কোন দেশগুলো এশিয়া মহাদেশে কোন প্রান্তে অবস্থিত সেটা নিয়ে আলোচনা করেছি। এবং আজকে বলছি যে এশিয়া মহাদেশের যে আরো দুটি প্রান্তের কোনগুলো দেশ আছে সেগুলো আমাদের গত সেশনে বাকি ছিল। এই ক্ষেত্রে আমরা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের কথা জানবো এবং পশ্চিম এশিয়ার তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রসমূহের কথা জানবো। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য হচ্ছে যে এই যে আমরা যারা বাংলাদেশিরা হচ্ছে আমরা
সৌদি আরব, কাতার, ইরাক, কুয়েত, হ্যাঁ, বিভিন্ন দেশে যে যাচ্ছি কাজের জন্য, এইগুলোকে হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশ বলতে পারি। যাই হোক, তারপরে আমরা দেখব আজকের এই সেশনে, সেটি হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চল ভিত্তিক দেশ। আমরা দেখলাম যে এশিয়া মহাদেশের রাষ্ট্রগুলো এশিয়ার কোন কোন প্রান্তে অবস্থিত। একটা দেখলাম কি, এই দুইটা হচ্ছে প্রান্ত, এটা হচ্ছে প্রান্ত, অর্থাৎ আমাদের যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এইগুলো কাভার করতেছে হচ্ছে এই প্রান্ত। এবং এই যে আমরা বললাম দক্ষিণ পূর্ব এবং পশ্চিম এশিয়া। আর অঞ্চল ভিত্তিক, প্রত্যেকের কিন্তু একটা অঞ্চল আছে। যেমন বাংলাদেশের কথা যদি ধরেন, যে হচ্ছে ইলিশের অভয়াশ্রম কোন অঞ্চল বা কোন জেলা, হ্যাঁ, আমরা কিন্তু সহজে বলতে পারি কি চাঁদপুর। বা রেশম গবেষণাগার কেন্দ্র কোথায় বা রেশম কোথায় উৎপন্ন হয়, আমরা কিন্তু সহজেই বলতে পারি কোথায়, রাজশাহীতে। ঠিক আছে, তো এই যে আমাদের হচ্ছে মানে হচ্ছে জিআই, গ্লোবাল ইন্ডিকেশন, যেটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটাকে আমরা বলি, যে বিভিন্ন অঞ্চলকে কিন্তু একটা ভাগ করেছে যে এই অঞ্চলের এইটা ভালো। হ্যাঁ, ময়মনসিংহের মন্ডা, তারপরে হচ্ছে টাঙ্গাইলের হচ্ছে কি পোড়াবাড়ি চমচম। ঠিক আছে, এই যে অঞ্চল ভিত্তিক, অর্থাৎ কোন অঞ্চলে কোন বিষয়গুলো ভালো, ঠিক আছে, এইটাকে আমরা অঞ্চল ভিত্তিক ভাগ করেছি। তো আমরা সেইটাই দেখব যে আমাদের যে এই অঞ্চল ভিত্তিক দেশসমূহ আছে, আমরা সেই বিষয়গুলো হচ্ছে আজকে জানার চেষ্টা করব। এইখানে আমরা জানবো হর্ন অফ আফ্রিকার দেশসমূহ কোনগুলো, তারপরে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ কোনগুলো, ইন্দো চীন ভুক্ত দেশসমূহ কোনগুলো, বাল্টিক দেশসমূহ কোনগুলো, তারপর কি বলকান দেশসমূহ কোনগুলো, এই বিষয়গুলো কি আমরা হচ্ছে আজকে জানবো। দেখেন, আমরা হচ্ছে বিগত ক্লাস সেশনে আমরা এশিয়া মহাদেশের হচ্ছে বেশ কয়েকটি রাষ্ট্রের নাম আমরা কিন্তু সময়ের স্বল্পতার কারণে বাকি রেখে গিয়েছিলাম। আজকে কিন্তু সেটাই দেখব। সেটির শুরুতে যদি আমি বলি, তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ, অর্থাৎ দক্ষিণ পূর্ব যে এশিয়া আছে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ কোনগুলো, অর্থাৎ এই রাষ্ট্রগুলো এশিয়া মহাদেশের দক্ষিণ এবং পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব প্রান্তে অবস্থিত, দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। ঠিক আছে, দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। তো বরাবরের মতোই এইখানে একটি বিষয়, যে এই যে এশিয়া মহাদেশে যে 44টি রাষ্ট্র আছে, এই 44টি রাষ্ট্রের কথা কিন্তু আমরা কোন রাষ্ট্র কোন প্রান্তে অবস্থিত, এগুলা কিন্তু আমরা মনে রাখা আমাদের জন্য কষ্টকর, দুঃসাধ্য। যদিও সাধারণ জ্ঞান, কিন্তু মনে রাখা কিন্তু অসাধারণ একটি বিষয়। তো এই অসাধারণ বিষয়কে একটু সাধারণভাবে বা একটু মানে হচ্ছে আপনাদের মনে রাখার উপযোগী করার জন্য কিন্তু আমরা কিছু ছন্দ দিয়ে আপনাদেরকে পড়ানোর বা বোঝানোর চেষ্টা করি। তো এখানে দেখেন, এইখানে হচ্ছে আমি একটি ছন্দ লিখেছি। সেই ছন্দটি হচ্ছে মা কফি মিলাই ভিসি থাবরূপো। কি লিখেছি? মা কফি মিলাই ভিসি থাবরূপো। ঠিক আছে, তো এইটি হচ্ছে আমাদের ছন্দ। এখন আপনারা যদি এই ছন্দের মানে খুঁজতে যান, ঠিক আছে, এই ছন্দের মানে কোনোভাবেই কিন্তু মানে হচ্ছে খোঁজা বা কোনো ডিকশনারিতে, অক্সফোর্ড বলেন বা ক্যামব্রিজের ডিকশনারি বলেন, যাই বলেন না কেন, যত ডিকশনারি খোঁজেন, ডিকশনারিতে কিন্তু আপনি কি এই বিষয়গুলো পাবেন না। ঠিক আছে, কারণ ছন্দ এর কাজে হচ্ছে কি আপনাকে একটি অসাধারণ ইনপুট দেয়া। ঠিক আছে, তো অসাধারণ ভাবে যেগুলো পেতে চাই, সেগুলোর আবার সবকিছু নিয়ে প্রশ্ন করাটা ঠিক না, কারণ সব প্রশ্নের কি উত্তর কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো এই কারণে এই মা কফি মিলাই ভিসি থাবরূপো, এই কথাটার অর্থ কি? ঠিক আছে, বা এটা আসলে কোন ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এটা কি মানে হচ্ছে সংস্কৃত চর্যাপদ থেকে আসছে, না মান্দারিন ভাষা, না হিব্রু ভাষা? তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা কি করি, এইগুলো চিন্তা আমরা বাদ দিই। হ্যাঁ,
বাদ দিয়ে কি দেখি যে মা কফি মিলাই ভিসি থাবরূপ, এই ছন্দের যে প্রথম আমাদের শব্দটি আছে সেটি হচ্ছে মা। এই মা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মালয়েশিয়া। মা দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? মা দ্বারা কি বোঝাচ্ছে? মা দ্বারা কিন্তু আমাদের বোঝাচ্ছে হচ্ছে কি মালয়েশিয়া। ঠিক আছে, এই মা দ্বারা বোঝাচ্ছে মালয়েশিয়া। আচ্ছা, এখন মা আমরা মা দ্বারা মালয়েশিয়া বোঝাচ্ছে আমরা জানলাম। এখন কি মাকে দিয়ে কফি আনাই, তাই না? এই যে সন্ধ্যা, ঠিক আছে, একটা মানে কি আজকে এমনিতেই গরম, তারপর আপনারা আজকে একটু মাকে দিয়ে আজকে একটু চেষ্টা করেন এই কোল্ড কফি বানাইতে। ঠিক আছে, তো দেখেন কফি খানা যাই খান একটু ক্লাসে মনোযোগ হন। সেটি হচ্ছে কফি। হ্যাঁ, এই কফির হচ্ছে এই ক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কম্বোডিয়া। তাহলে কফির এই ক দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে কম্বোডিয়া। তারপরে আমাদের কি আছে? ফি আছে। এই ফি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফিলিপাইন। তাহলে আমরা মা কফি দ্বারা কি বোঝাচ্ছে? সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র কোনগুলো? মালয়েশিয়া। মাতে মালয়েশিয়া, কতে কফিতে কম্বোডিয়া, ফিতে কি ফিনল্যান্ড। এইগুলো হচ্ছে আমাদেরকে হচ্ছে বুঝাচ্ছে। তারপরে যদি আমরা এবার আসি, আমাদের আরো বাকি আছে কি? আমাদের আরো বাকি আছে মিলাই ভিসি। ঠিক আছে, মিলাই ভিসি। ঠিক আছে, ভিসি কি? ভাইস চ্যান্সেলর। দেখি ভিসি দ্বারা কি বোঝায়, বা এখানে মিলাই কি মিলাই? আল্লাহ আমাদের কি চাকরি মিলাই দেবে নাকি? ঠিক আছে, এইভাবে যদি আপনারা ছন্দ দিয়ে দিয়ে পড়েন এবং মনোযোগী হয়ে পড়েন, আমাদের সাথে থেকে আমাদের সেশনগুলো দেখেন, ইনশাল্লাহ আমরা হচ্ছে আশা করতেই পারি যে আল্লাহ মিলাই দেবে। তো দেখেন এখানে দেখেন মিলাই ভিসিতে কি বুঝাচ্ছে। এই মিলাই ভিসিতে শুরুতে মি আছে। কি আছে? মি আছে। এই মি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মিয়ানমার। মি দ্বারা কি বোঝাচ্ছে? মি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মিয়ানমার। তারপরে কি আছে? লা, মিলা। বাংলাদেশে একটা কি কণ্ঠশিল্পী আছে, ঠিক আছে, মিলা। তো দেখেন সেই মিলার এই লি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লাওস। লি দ্বারা কি বোঝাচ্ছে? লাওস। তারপরে মিলাই, দেখি কি মিলাই? এইখানে এই রস্যই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়া। তাহলে মা কফি মিলাই ভেসি দ্বারা কি বোঝাচ্ছে? আমার সাথে পড়েন, আমার সাথে সকলে জোরে জোরে উচ্চারণ করেন। মা কফি মিলাই ভিসি কি? মা কফি মিলাই ভিসি। মাতে মালয়েশিয়া, কতে কম্বোডিয়া, ফিতে ফিলিপাইন, মিতে মিয়ানমার, তারপরে কি লাতে লাওস, ইতে ইন্দোনেশিয়া। এই হচ্ছে মালাই কফি, মা কফি মিলাই ভিসি। এখন দেখেন, এখন আমরা দেখব থাবরূপু। এখন আমরা কি দেখব? থাবরূপু দেখব। থাবরূপু দ্বারা কি দ্বারা এখন আমরা সেইটা দেখব। থাবরূপুতে দেখেন কি আছে? থাবরূপুতে আছে, তার আগে হচ্ছে আমরা হচ্ছে মিলাই পর্যন্ত দেখছি, কিন্তু ভিসি দেখি নাই। দেখেন এই ভিসি দ্বারা, এই ভিসির ভি দ্বারা আমাদেরকে দেখাচ্ছে সেটি হচ্ছে ভিয়েতনাম, এবং এই সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, তাহলে সি দ্বারা কি বোঝাচ্ছে? সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সিঙ্গাপুর। তাহলে মা কফি মিলাই ভিসি, এইটা আমরা শিখলাম। এখন দেখব থাবরূপু দ্বারা কি বোঝায়। থাবরূপু দ্বারা কি বোঝায় আমরা এখন সেইটা দেখব। এই এই থা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে থাইল্যান্ড, এবং বয়রাফালা রুস্যু ডু, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ব্রুনাই, এবং এই পু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পূর্ব তৈমুর। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে এখন আপনাদের যদি বিসিএস কিংবা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা, সেটা 20তম গ্রেড পর্যন্ত হোক, যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, ওইখানে দিল বাংলাদেশ, তারপরে দিল মালদ্বীপ, তারপরে দিল হচ্ছে আপনার হচ্ছে পাকিস্তান, তারপরে দিল হচ্ছে আপনার পূর্ব তৈমুর, তাহলে আপনারা অ্যান্সার কি করবেন?
তখন হচ্ছে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি মনে রাখতে পারেন সেটা তো ভালো। আপনার ব্রেন কি, ব্রেন মানে হচ্ছে সুপার কম্পিউটারের মতো, ঠিক আছে। আসলে সবার ব্রেনই সুপার কম্পিউটার, তবে চর্চার কারণে হচ্ছে আমাদের সেটা একটু কারো কাজ বেশি করে, কারো হচ্ছে কম করে। তো যাই হোক, ওইভাবে যদি আপনারা মনে রাখতে পারেন বেশ ভালো, এটা ওয়েলকাম। আর যদি না রাখতে পারেন, এগুলো হচ্ছে সব বাদ দেন। হ্যাঁ, এই যে এতগুলো রাষ্ট্রের নাম মনে রাখা বাদ দেন, শুধু মনে রাখেন দক্ষিণ পূর্ব, মা কফি মিলাই ভিসি থাবডুপু। দেন আপনি দেখেন যে আপনার এই ছন্দের প্রত্যেকটা অক্ষরের সাথে আপনার হচ্ছে মেলে নাকি। যেমন আমাদের প্রথমে কি বলছিলাম, প্রথমে বলছিলাম হচ্ছে ইন্ডিয়ার কথা বলছিলাম। দেখেন এই ছন্দের কোনোটা দ্বারা মিলবে না। পাকিস্তান, এইখানে প দ্বারা কোনো শব্দই একদম শেষে আছে, হ্যাঁ, কিন্তু পাকিস্তানের প আকার, হ্যাঁ, পুনা, পাকিস্তান না, পাকিস্তান, ঠিক আছে। তো তাহলে কিন্তু মিলছে না। এইভাবে কিন্তু আপনারা যদি ছন্দ দিয়ে মনে রাখেন, আপনারা কিন্তু অপশনে যেগুলো থাকবে সেগুলোর সাথে কিন্তু মিলবে না। তবে যেটা হচ্ছে আপনার এক্সাক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার, ওইটার সাথে মিলবে। তখন কি আপনি সহজেই কিন্তু সঠিক উত্তরটি করতে পারবেন এবং একটি নাম্বার কিন্তু আপনার পকেটে। আর এই একটি নাম্বারই হতে পারে হচ্ছে আপনার সরকারি চাকরির যে দ্বার, সেটা উন্মোচন করে দিতে পারে। তো তাহলে আমরা আবার একটু দেখি যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ কোনগুলো। মা কফি মিলাই ভিসি থাবরুপু। মাতে মালয়েশিয়া, কতে কম্বোডিয়া, ফিতে ফিলিপাইন, মিতে মিয়ানমার, লাতে লাউস, ইতে ইন্দোনেশিয়া, ভিতে ভিয়েতনাম, সিতে সিঙ্গাপুর, থাতে থাইল্যান্ড, ব্রুতে ব্রুনাই, পুতে পূর্ব তৈমুর। একদম কি মানে হচ্ছে এই সাধারণ বিষয়টা কি অসাধারণভাবে কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এবং আপনারা যদি আমাদের সাথে ক্লাসের সেশনে যুক্ত হন, আপনারা হচ্ছে যে আমাদের সাথে সাথে যদি পড়েন, ঠিক আছে, উচ্চারণ করেন, আপনারা কিন্তু কি এমনি কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমাদের লাইভ সেশন চলছে, তো সেখানে হচ্ছে অনেকেই কমেন্ট করছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, সেখানে আপনারা বেশ কমেন্ট করছেন। এটা কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগছে। আরো বেশি বেশি আপনারা কমেন্ট করবেন এবং আজকে এই সেশনটি শেয়ার করে দেবেন, অপরকে জানারও কি সুযোগ করে দেবেন, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে এই বিষয়টি দেখলাম। আমরা এর পরের রাষ্ট্রগুলো কোনগুলো আছে আমরা সেইগুলো দেখব। তো দেখেন, এইবার আমরা আসব হচ্ছে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম। এই মধ্যপ্রাচ্য, এটা কিন্তু আমরা হচ্ছে পশ্চিম এশিয়াতে যে অবস্থিত, এটা কিন্তু আমরা জানি না। আমরা জানি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। আপনারা যখন টিভিতে খবর দেখেন বা পেপার পত্রিকাতে যখন হচ্ছে আপনারা খবর পড়েন, ঠিক আছে, তখন কিন্তু বলে যে সারা বিশ্বে তেলের দাম বেড়ে গেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে। এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোনগুলো? এই যে মাঝে মধ্যে হচ্ছে সবাই একটু বেশি রিয়্যাক্ট করে, যেমন কিছুদিন আগে হচ্ছে ইরান এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, এদের মধ্যে একটা উত্তেজনা কাজ করলো। এরা প্রত্যেকেই যার যার এরিয়া থেকে নিজ নিজ জালে গোল দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো যাই হোক, এই রকম প্রত্যেকে নিজ নিজ বাউন্ডারির মধ্যে থেকে তারা ফুটবল মাঝে মধ্যে খেলে, তো উত্তেজনার সৃষ্টি হয়। আবার হচ্ছে আমরা যখন আমাদের পাড়া প্রতিবেশী যারা আছি, ঠিক আছে, আমরা অনেকেই আমাদের বাড়ির আশেপাশে দেখবেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে আর কি, মানে ঢাকার বাইরেতে যারাই থাকেন, দেখবেন যে কিছু কিছু অঞ্চল আছে বা জেলা আছে যে পরিবারে ম্যাক্সিমামই হচ্ছে কোথায় বিদেশে থাকে, এবং বিদেশে স্পেসিফিক ভাবে বলতে গেলে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তো থাকে। তো আমরা মধ্যপ্রাচ্য চিনি, কিন্তু এইগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে পশ্চিম এশিয়া বলা হয়, এটা কিন্তু আমরা জানি না। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কি হতে পারে, প্রশ্ন ট্র্যাপ হতে পারে, যে বলল যে নিচের কোনটি পশ্চিম এশিয়ার রাষ্ট্র, ঠিক আছে। তা আপনি পশ্চিম এশিয়ার রাষ্ট্র নিয়ে তো
পেপার পত্রিকা টিভিতে দেখেন নাই বা পেপার পত্রিকায় কিন্তু পড়েন নাই বা পাড়া প্রতিবেশী কারোর কাছে কিন্তু শোনেন নাই যে আমার অমুকের অমুক কোথায় গেছে, পশ্চিম এশিয়ার রাষ্ট্র অমুক রাষ্ট্র সৌদিতে গেছে, এটা কিন্তু বলে না, বলে মধ্যপ্রাচ্যে গেছে। ঠিক আছে, তো এইটা দিয়ে কি হতে পারে, একটা প্রশ্ন ট্র্যাপ হতে পারে। তো এই কারণে আপনারা পশ্চিম এশিয়ার রাষ্ট্র এইটা মাথায় গেঁথে নেবেন, এইটা হচ্ছে মধ্যপ্রাচ্য বলা হয়। তো এবার আসেন যে এই পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলোতে কি কি দেশ আছে। তো এখানেও বরাবরের মতোই যে এই সাধারণ বিষয়টিকে আমরা অসাধারণভাবে শিখব, বা একটি একটি অসাধারণ বিষয়, সেটি হচ্ছে যে এই যে এখানে একটা ছন্দ, সেই ছন্দটি কি, ইতোজোসি সংকাও ইবা কুলেই সই। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করেন যে ভাই এই শব্দের মানে কি, পাইছেন কোথায়, ডিকশনারি মিনিং বলেন। হ্যাঁ, এটা চায়না ভাষা না কি ভাষা, এটার অ্যান্সার কিন্তু নাই। তবে এইটা ইফেক্টিভলি যদি আপনারা শেখেন, আপনারা কিন্তু এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু উত্তর করতে পারবেন, এবং যেটি একটি সঠিক উত্তর কি হতে পারে, আপনার হচ্ছে স্বপ্নটাকে আপনার স্বপ্নের কাছাকাছি কি নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখেন এইখানে ছন্দটি হচ্ছে ইতোজোসি সংকাও ইবা কুলেইসই। তো বরাবরের মতো এইখানে দেখেন এই তু দ্বারা ইতুর ই দ্বারা বুঝাচ্ছে হচ্ছে ইরাক, এবং এই তু দ্বারা বুঝাচ্ছে হচ্ছে তুরস্ক। তাহলে এই ই দ্বারা বুঝাচ্ছে হচ্ছে কি, আমার সাথে সাথে বলেন, ই দ্বারা কি বুঝাচ্ছে, ইতু ইরাক, তুরস্ক, তু কোথায় কি তুরস্ক, ওই যে কুরুলুস ওসমানার দিরিলিস আর্তুগুল আছে না, ওই তুরস্ক। ঠিক আছে, তা আপনারা যদি মনে রাখতে না পারেন, যারা তুর্কি সিরিজ দেখেন, এটা দ্বারা মনে রাখতে পারেন যে তু দ্বারা তুরস্ক। ঠিক আছে, তাহলে ই দ্বারা ইরাক, তু দ্বারা কি তুরস্ক। তারপরে আমাদের কি আছে, আমাদের বাকি আছে হচ্ছে জসি। এই জসি বাংলা ছবির এই সিনেমার কি নায়ক জসিম। হ্যাঁ, তো জসিমের মটা ফালাই দেন, জসি মনে রাখেন। তো এই জসি দ্বারা বুঝাচ্ছে হচ্ছে জর্ডান, জসি দ্বারা কি বুঝাচ্ছে, জ দ্বারা কি বুঝাচ্ছে জর্ডান, এবং এই সি দ্বারা বুঝাচ্ছে হচ্ছে সিরিয়া, সি দ্বারা কি বুঝাচ্ছে সিরিয়া বুঝাচ্ছে। তাহলে আমরা ইতুজোসি এই দুইটার অ্যাব্রিভিয়েশন, কিন্তু অ্যাব্রিভিয়েশন বলবো না, মানে এই দুইটার মানে কোন রাষ্ট্রগুলোকে নির্দেশ করতেছে সেইটা কিন্তু কি আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন দেখেন সংকাও ইবা। হ্যাঁ, এটা কিন্তু বানানো সংখ্যা বানান ঠিক এরকম না, তবে ছন্দের প্রয়োজনে বা খাতিরে আমরা কিন্তু এইভাবে সাধারণত লিখে থাকি। তো এই সংকাওয়ের এই সং দ্বারা হচ্ছে আমরা 19 স্বরটাকে নেব। 19 স্বরটাকে নিলে এই যে এখানে দেখেন 19 স্বর আসতেছে। তো 19 স্বর সাধারণত কি একটু মানে জোড়া লাগায় আর কি। হ্যাঁ, 19 স্বরের সাথে একটু জোড়া জোড়া সম্পর্ক আছে, দুই পাশে দুইজন, ঠিক আছে, মাঝখানে 19 স্বর কি একটা জোড়া লাগায়। তো এইখানে জোড়া লাগাইছে, কি লাগাইছে, এই সং দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আপনারা কি বলেন দুবাই বলেন। ঠিক আছে, যেটাকে কি বলেন আপনারা দুবাই বলেন, কিন্তু দুবাই বলে কিন্তু কোনো দেশ নাই। ঠিক আছে, দুবাই বলে কোনো কি দেশ নাই, দেশের নাম হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত। হ্যাঁ, এটাকে ইংরেজিতে এইটা বলে আর কি UAE, ইউনাইটেড আরব আমিরাত। ঠিক আছে, ইউনাইটেড আরব আমিরাত, UAE ইউনাইটেড আরব আমিরাত, এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এখন এই সংযুক্ত আরব আমিরাতের রাজধানী কোনগুলো, রাজধানী কোনটি, রাজধানী হচ্ছে আবু ধাবি। দুবাই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের রাজধানীও না। ঠিক আছে, কারণ দুবাই হচ্ছে এটা হচ্ছে কি আপনার হচ্ছে এইটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি বিলাসবহুল শহর, যেখানে ব্রুজ খলিফা আছে, টাওয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ এইটা হচ্ছে একটি
মানে সংযুক্ত আরব আমিরাতের মতো, নিউ ইয়র্কের মতো আর কি। আমেরিকাতে যেমন নিউ ইয়র্কও কিন্তু আমেরিকার রাজধানী না, ঠিক আছে। তো জাতিসংঘ অবস্থিত এবং নিউ ইয়র্কের আরো কিছু আধুনিকতা বা চাকচিক্য মানুষকে অ্যাট্রাক্ট করে, এই কারণে আমরা সবাই নিউ ইয়র্ককে চিনি। এবং অনেকে আমরা ভুল করে নিউ ইয়র্ককে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার হচ্ছে রাজধানী হিসেবেও জেনে থাকি, কিন্তু আমেরিকার রাজধানী কিন্তু ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। তো দেখেন এই সংযুক্ত আরব আমিরাত, এটি হচ্ছে আবুধাবি, যেটাকে আপনারা দুবাই হিসেবে এতদিন জানছেন বা চিনছেন। তো এই বিষয়টা হচ্ছে যে এইটা হবে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো আমরা এটা দেখলাম। এখন হচ্ছে আমরা এই সং শেষ করছি, এখন কা। এখন কাতে কি? কাতে হচ্ছে এই কাতার। ও, ওতে কি? ওতে হচ্ছে ওমান। ই বা ই, এইখানে কি? এইখানে হচ্ছে এই ই, আর এইখানে হচ্ছে এই বা। এই ই বা ইতে হচ্ছে ইসরায়েল, ঠিক আছে, গাদ্দার রাষ্ট্র, ঠিক আছে, ইসরায়েল। তো এই ইসরায়েল আছে। তারপরে হচ্ছে বাতে আছে কি? বাহরাইন। তাহলে ইতুজসি সংকাও ইবা, এইটা আমরা জানলাম। এখন আমরা দেখব হচ্ছে কুলে, ঠিক আছে। আমাদের কুল কিনারা খুঁজে পাইতে হবে। হ্যাঁ, কুল যদি খুঁজে না পান তাহলে কি আমাদের কিন্তু ভরাডুবি হবে, ঠিক আছে। তো কুল কিনারা খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সেশনগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বেশি বেশি পড়াশোনার সাথে কি কানেক্টেড থাকতে হবে এবং এই সাধারণ জ্ঞানগুলো অসাধারণভাবে এরকম ভাবে শিখতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে এই কুলে আমাদের বাকি আছে। এই কুলের কুল আমরা দেখে একটু খুঁজে বের করার চেষ্টা করি, কুল খুঁজে পাই কিনা। এই কুলের কতে কি আছে? কতে আছে হচ্ছে কুয়েত। কতে আছে কি? কুয়েত। এবং এই লতে আছে কি? লেবানন। তাহলে কুলে, কুতে কুয়েত, লতে লেবানন। তারপরে আমাদের বাকি থাকছে হচ্ছে ইসোই। ইসোই, এই ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইরান, সৌ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সৌদি আরব, আর এই ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইয়েমেন। তাহলে আমাদের পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর নাম কি? ইতোজসি, সংকাও ইবা, কুলেইসই। বোঝা গেছে? তো আপনারা যারা হচ্ছে সেশনটি দেখছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আবার যারা হচ্ছে খাতা কলম, সবচেয়ে বেটার হচ্ছে খাতা কলম নিয়ে এটা নোট ডাউন করা। আমার বলার সাথে 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 কি জোরে জোরে উচ্চারণ করে পড়া। আমার সাথেই যেখানে থাকেন আপনি, হাটে বাজারে ঘাটে যেখানে থাকেন, ওই যে আপনার হচ্ছে নরম বিছানায় বা সুন্দর চেয়ারে বসে পড়ার টেবিলে পড়াশোনা হয় না। পড়াশোনা হাটে বাজারে মাঠে ঘাটে এই জায়গায় বেশি বেশি হয়। আর বিশেষ করে এই মুখস্থের যে বিষয়গুলা, এইগুলো হচ্ছে আপনার ব্রেনকে চাপ দিয়ে দিয়ে পড়াইতে হবে, ঠিক আছে। ব্রেন আপনাকে বলবে বাবা ছুটি দাও, কিন্তু আপনার ছুটি দেওয়া যাবে না। আপনি বাসায় উঠতেছেন, সিঁড়ি দিয়ে উঠতেছেন, তখন আপনি মনে করতে হবে, ঠিক আছে। তো যে যেখান থেকে দেখেন একটু মানে চেষ্টা করবেন হচ্ছে আপনার খাতা কলম হাতে নিয়ে বসার, ঠিক আছে। একই সাথে লিখবেন এবং আমি যখন বলবো তখন জোরে জোরে কি উচ্চারণ করবেন। বোঝা গেছে? তো আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ার 44টি রাষ্ট্র, আমরা মাত্র হচ্ছে 5টি ছন্দের মাধ্যমে আমরা 44টি রাষ্ট্রকে কভার করলাম এবং কে কোন প্রান্তে অবস্থিত সেটি আমরা জানলাম। এখন এবার আমরা হচ্ছে বিভিন্ন অঞ্চল, পৃথিবীতে বিভিন্ন অঞ্চল হচ্ছে মানে ক্লাসে আজকে সেশনের শুরুতেই যেটা বললাম যে কোন অঞ্চল কিসের জন্য বিখ্যাত, এরকম যেমন অঞ্চল ভিত্তিক আপনাদের হচ্ছে কি ভাগ করে দেয়, ঠিক আছে। তো ওই রকম আমরা হচ্ছে কোন অঞ্চল মানে হচ্ছে অঞ্চল ভিত্তিক দেশসমূহকে কি কি বলা হয়, কি নামে বলা হয়, এটা আমরা এবার দেখব। তো দেখেন এখানে হচ্ছে আপনার হর্ন অফ আফ্রিকা, হর্ন অফ আফ্রিকার দেশসমূহ, ঠিক আছে। হর্ন অফ আফ্রিকার দেশসমূহ কি? অর্থাৎ এইগুলো রাষ্ট্র হচ্ছে কি আফ্রিকার হচ্ছে খুবই ভাইটাল রাষ্ট্রগুলো, ঠিক আছে। আফ্রিকার খুবই ভাইটাল রাষ্ট্র, এই কারণে এটাকে হর্ন অফ আফ্রিকার দেশ বলা হচ্ছে। তো এইখানে দেখেন এইখানে যে ছন্দটি আছে সেটি হচ্ছে ইজি সই। সেটি কি? সেটি হচ্ছে ইজি সই। হ্যাঁ,
ইজি। ইজি মানে সহজ। সহজ মানে কি? সই। মানে যেটা সহজ ওইটা কি আমরা আমরা বলি না যে ঠিক আছে তোমার আমার লেনদেন কি, আমরা লেনদেন কাট অফ, ঠিক আছে, আমরা কি শেষ করছি, হ্যাঁ সই সই, তুমি যা বলছো সই। আমরা বলি যে ঠিক আছে আর এতগুলো দিন, হ্যাঁ এত টাকা দিন, বলে না না যা দিছি সই, আর আর কোনো হিসাব টিসাব করা যাবে না। তো দেখেন তাহলে কি ইজি সই। এখন এই ইজি শোয়ের এই রস্যই দ্বারা বোঝাচ্ছে ইথিওপিয়া, জি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে জিবুতি, শয়ের স দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সোমালিয়া, এবং রস্যইর ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইরিত্রিয়া। তাহলে কি হর্ন অফ আফ্রিকার দেশসমূহ কি? এইটা বলা হচ্ছে আপনার, এটাকে বলা হচ্ছে ইজি সই। হর্ন অফ আফ্রিকার দেশ কি? আমার সাথে সাথে বলেন, হর্ন অফ আফ্রিকার দেশ ইজি সই, হর্ন অফ আফ্রিকার দেশ ইজি সই, ইজি সই, ইজি সই। ইথিওপিয়া, জিবুতি, ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া। তাহলে কি ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, এই সমস্ত রাষ্ট্রগুলোকে কি বলা হচ্ছে? হর্ন অফ আফ্রিকার দেশ বলা হচ্ছে। তারপরে দেখেন আমরা হর্ন অফ আফ্রিকার দেশ আমরা শেষ করলাম। এখন আমরা হচ্ছে একটু অন্য একটি রাষ্ট্র সম্পর্কে, অন্য অঞ্চলের রাষ্ট্র সম্পর্কে আমরা এবার জানবো। অন্য অঞ্চলের রাষ্ট্র কোনগুলো আছে সেই বিষয়ে আমরা জানবো। দেখেন এখানে বলছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, স্ক্যান্ডিনেভিয়ান। এখন প্রশ্ন হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কি, এটা কাকে বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান বিষয়টা কি? এই বিষয়টা হচ্ছে শীত প্রধান যে দেশগুলো আছে, কি প্রধান? শীত প্রধান, অর্থাৎ যেখানে প্রায় 9 থেকে 10 মাস কি সূর্যকে ভালোভাবে দেখা যায় না, সূর্য ঠিকঠাক মতো ওঠে না। যেমন আমাদের বাংলাদেশে কি হয়, আমরা বাংলাদেশে হচ্ছে একটা সুইটেবল আবহাওয়া পাই, ঠিক আছে, যে যদিও বাংলাদেশে 6 ঋতুর কথা বলা হয় কিন্তু আদৌতে আমরা মূলত ঋতু উপভোগ করি কিন্তু মূলত 2টা, হ্যাঁ, এক মানে হচ্ছে গ্রীষ্ম এবং হচ্ছে শীত, ঠিক আছে। বর্ষাকাল আছে, তারপরে বসন্ত, অনেক কাল আছে, কিন্তু তারপরেও আমাদের হচ্ছে আমাদের এই চরমতে আমরা যেটা পাই, আমরা হচ্ছে অনুভব করতে পারি, সেটি হচ্ছে আমরা হয় শীত নাই গরম, এই দুইটাই উপভোগ করতে পারি। আর কিছু যে আছে এগুলা নিয়ে আমাদের মাথা ব্যথা খুব একটা নাই। তো দেখেন তাহলে এই ডেনসুফিয়া দ্বারা কি, স্ক্যান্ডিনেভিয়ান দ্বারা কি বোঝাচ্ছে? স্ক্যান্ডিনেভিয়ান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে শীত প্রধান দেশসমূহ, প্রধান শীত প্রধান, স্ক্যান্ডিনেভিয়ান, এইটা কি? শীত প্রধান। কি প্রধান? শীত প্রধান। অর্থাৎ এই সমস্ত রাষ্ট্রে আপনার 12 মাসে প্রায় 9 থেকে 10 মাস বা 11 মাসে কি থাকে? শীত থাকে, সব সময় শীত থাকে, ঠিক আছে। শীতের কারণে বেরি হওয়া যায় না, ঠিক আছে। এবং এই জায়গায় সব সময় হচ্ছে গড়ে কি গিজার লাগানো, মানে ওয়াশরুমে গিজার লাগানো থাকে, ইলেকট্রিক হিটার লাগানো থাকে। আপনি যেখানে যান, সেটা মার্কেটে হোক, গাড়িতে হোক, বা নিজের বাড়িতে হোক, বা নিজের অফিসে হোক, সব জায়গায় কি থাকে? গিজার এবং কি থাকে? ইলেকট্রিক হিটার থাকে, ঠিক আছে, গরম রাখার জন্য। তো এই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আরেকটি বিষয় বলে রাখি যে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশে কিন্তু আপনার মদ খাওয়া বৈধ, ঠিক আছে। অর্থাৎ আমরা আসলে আমরা যারা বাংলাদেশে আছি, ঠিক আছে, আমরা তো মানে সায়েন্টিস্টের উপরে যদি কিছু থেকে থাকে আমরা হচ্ছে সেইগুলো, মানে যে কোনো একটা ভালো বিষয়কে ওইটাকে প্রো লেভেলে কিভাবে আরো অন্যান্য জায়গায় ব্যবহার করা যায়, আমরা সেইটা হচ্ছে কি করি, সেইটা হচ্ছে আমরা মানে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং একটা বিতর্কিত বিষয় তৈরি করার চেষ্টা করি। কিন্তু এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এরা হচ্ছে মদটাকে খায় হচ্ছে জাস্ট তাদের শরীর ঠান্ডা করার জন্য, ঠিক আছে। অ্যালকোহল যে বিষয়টি আছে এইটি হচ্ছে শরীর ঠান্ডা করে, হ্যাঁ। আমরা যে ওষুধ খাই, বিশেষ করে যারা এই হচ্ছে কাশি বা সর্দি হলে যে আমরা খাই, বা আমরা হচ্ছে অনেক সময় জ্বর আসলে যে এইস খাই, ঠিক আছে, বা নাপা প্যারাসিটামল খাই, এগুলোতে কিন্তু কি থাকে? ক্যাফেইন থাকে, যেটা আপনার একটু ঘুম ঘুম ভাব হয়।
তো এটা হচ্ছে শরীরে একটু গরম করে। তো এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মানুষরা কি করে, সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় এরা কিছুটা হচ্ছে অ্যালকোহল পান করে, ঠিক আছে, যাতে তাদের শরীর কি ঠান্ডা থাকে, ভিতরে তাপমাত্রা ধরে রাখতে পারে। তাহলে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ হচ্ছে শীত প্রধান দেশসমূহকে বলছে। এবং এই দেশগুলো কোনগুলো এবার আমরা সেটি দেখব। সেটি হচ্ছে ডেনসুফিয়া। কি সুফিয়া? ডেনসুফিয়া। কি সুফিয়া? ডেনসুফিয়া। এই ডেনসুফিয়া শুরুতে আসতেছে হচ্ছে ডেনমার্ক। কি আসছে? আসছে হচ্ছে ডেনমার্ক। তারপরে এই ডেনের এই নতে আসছে হচ্ছে নরওয়ে। তাহলে আমরা ডেনসুফিয়া ডেন পাইলাম, ডেতে ডেনমার্ক, নতে নরওয়ে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সুফিয়ার সুতে দেখতে পাচ্ছি হচ্ছে সুইডেন, ঠিক আছে। তারপরে এই ফি দ্বারা কি বোঝাচ্ছে? এই ফি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফিনল্যান্ড। কি বোঝাচ্ছে? ফি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফিনল্যান্ড। তারপরে কি আছে? এই আতে বোঝাচ্ছে হচ্ছে আইসল্যান্ড। এই আতে কি বোঝাচ্ছে? আইসল্যান্ড। তাহলে দেখেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এটা হচ্ছে শীত প্রধান অঞ্চল এবং এই অঞ্চলের রাষ্ট্রগুলো হচ্ছে ডেনসুফিয়া, ডেতে ডেনমার্ক, নতে নরওয়ে, সুতে সুইডেন, ফিতে ফিনল্যান্ড, আতে আইসল্যান্ড। তাহলে অঞ্চল ভিত্তিক রাষ্ট্রে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল কোনগুলো, এটা কিন্তু আমরা শিখলাম বা জানলাম। এবার আমরা আসব ইন্দোচীন ভুক্ত দেশসমূহ। ইন্দোচীন অর্থাৎ যেগুলো একসময় হচ্ছে আপনার চীনের কাছাকাছি রাষ্ট্রগুলো, হ্যাঁ, চীনের কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে আমরা সেইগুলো দেখব। ইন্দোচীন, হ্যাঁ, ইন্দো মানে কি ওই প্রাচীন একটা বিষয়কে বোঝায় হচ্ছে, হ্যাঁ, অনেক প্রাগৈতিহাসিক একটা ব্যাপার। তো এই ইন্দোচীন ভুক্ত দেশসমূহ কি আছে? এটাকে আছে হচ্ছে কথা ভিলা। ভিলা এই শব্দটা কিন্তু আপনাদের সবার কাছে পরিচিত। সেইটা কি? যে এই যে আপনারা অনেকে হচ্ছে বড় বড় অট্টালিকা বাড়িঘর নির্মাণ করেন, হ্যাঁ, ভবিষ্যতে আপনারা যখন চাকরি বাকরি করবেন, অনেক পয়সা করে উপার্জন করবেন, তখন অনেকে কিন্তু ঘর বানাবেন, ভালো একটা ঘর বানাবেন। তখন বলে যে শান্তিনীর ভিলা, হ্যাঁ, অমুক ভিলা, তমুক ভিলা। তো ইন্দোচীনভুক্ত রাষ্ট্রগুলো কি কথা ভিলা, অর্থাৎ আপনার এই বাড়িতে শুধু কথা হয়, ঠিক আছে, আলোচনা হয়, বুদ্ধিবৃত্তিক আলোচনা হয়। তো এইভাবেই করবেন, মনে রাখবেন, সেটা হচ্ছে কথা ভিলা। কি ভিলা? কথা ভিলা। কথার কতে বোঝাচ্ছে হচ্ছে কম্বোডিয়া, থাতে বোঝাচ্ছে হচ্ছে কথার। এই কথার পুরা কথা মানে হচ্ছে এইখানে এই পুরা কথা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কম্বোডিয়া, ভিতে বোঝাচ্ছে হচ্ছে ভিতে বোঝাচ্ছে হচ্ছে ভিয়েতনাম, এবং লাতে বোঝাচ্ছে হচ্ছে লাওস। তাহলে ইন্দোচীন ভুক্ত দেশসমূহ কয়টি? 5টি। সেটা হচ্ছে কথা ভিলা, কি কম্বোডিয়া, ভিয়েতনাম এবং কি লাওস। তারপরে দেখেন বাল্টিক রাষ্ট্রসমূহ। কি রাষ্ট্র? বাল্টিক রাষ্ট্র। বালতি রাষ্ট্র কিন্তু না, আবার বাল্টিক। বাল্টিক। এখন বাল্টিক রাষ্ট্রসমূহ কোনগুলো? বাল্টিক শব্দটার অর্থ কি? বাল্টিক শব্দটার অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ বা সাগর। দ্বীপপুঞ্জ বা সাগর, ঠিক আছে, বা মহাসাগর যাই বলি না কেন, দ্বীপপুঞ্জ বা সাগর। অর্থাৎ এই সমস্ত রাষ্ট্রগুলো কি দ্বীপপুঞ্জ, হ্যাঁ, দ্বীপের কাছাকাছি বা সাগরের কাছাকাছি কি অবস্থিত। এই সমস্ত রাষ্ট্রকে বেষ্টন করে দ্বীপ আছে বা সাগর আছে, এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে কি রাষ্ট্র? বাল্টিক রাষ্ট্র। এখন এই বাল্টিক রাষ্ট্রের দেশ আছে কয়টা? বাল্টিক রাষ্ট্রের দেশ আছে 3টা। কয়টা?
তিনটা, আমার সাথে পড়েন। বাল্টিক রাষ্ট্র হচ্ছে যে দ্বীপপুঞ্জ বা সাগরের আশেপাশে যে সমস্ত রাষ্ট্রগুলো অবস্থিত, মানে সাগর অঞ্চলে, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে বাল্টিক রাষ্ট্র। এখন এই বাল্টিক রাষ্ট্রের রাষ্ট্র সংখ্যা কয়টি? তিনটি। তিনটি। এই তিনটি রাষ্ট্রের ছন্দটা কি? ছন্দটা হচ্ছে এলিলা। কিলা? এলিলা। এখন দেখেন এই এর এলিলার এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এস্তোনিয়া, লি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লিথুনিয়া, এবং লা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লাটভিয়া। তাহলে এলিলা দ্বারা কি বোঝাচ্ছে? এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। আমার সাথে পড়েন। বাল্টিক রাষ্ট্রসমূহ তিনটি। বাল্টিক রাষ্ট্রসমূহ কয়টি? বাল্টিক রাষ্ট্রসমূহ তিনটি। কি কি? এলিলা, এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া। ঠিক আছে, আপনারা এইভাবে হচ্ছে জোরে জোরে মিছিল করতে করতে পড়বেন। ঠিক আছে, আপনারা মিছিল করেন না, অমুক ভাই তমুক ভাই, হ্যাঁ, ওইভাবে মিছিল করে করে পড়বেন। তাহলে হচ্ছে কি আমাদের এই সাধারণ জ্ঞানের বিষয়গুলো অসাধারণ ভাবে কি শেখা যাবে। বোঝা গেছে? তারপরে দেখেন বলকান। কি কান? বলকান। বলকান দ্বারা কি বোঝাচ্ছে? বলকান দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে পার্বত্য অঞ্চল, অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রগুলো আশেপাশে পর্বত বেশি, পাহাড় বেশি, সেই সমস্ত রাষ্ট্রগুলোকে কি বলা হচ্ছে? বলকান রাষ্ট্র। কি রাষ্ট্র বলা হচ্ছে? বলকান রাষ্ট্র। তো এই দেখেন বলকান রাষ্ট্রের কি কি দেশ আছে এইটা এবার আমরা হচ্ছে জানবো। ঠিক আছে, কি কি রাষ্ট্র আছে আমরা এই বলকান রাষ্ট্রসমূহে, অর্থাৎ পর্বতকে ঘিরে, পাহাড়কে ঘিরে কোন কোন রাষ্ট্র গড়ে উঠেছে সেইটা আমরা জানবো। সেই রাষ্ট্রগুলো কি কি আছে? সেই রাষ্ট্রগুলো হচ্ছে, ছন্দ হচ্ছে কোটিপতি গিরিশের মনটা। দেখেন কত কোটিপতি, ঠিক আছে, কিন্তু এক জায়গায় ধরা। সেই হচ্ছে কি? সেই হচ্ছে ওই যে নারী। তার জন্যই তো এত কষ্ট করতেছেন, তাই না? যে বিশেষ না হলে তোমাকে পাওয়া হবে না। অনেকে তো মোটিভেশন লেখেন না, তো এই মোটিভেশনটা নেন। এই যে আমাদের যে একজন কোটিপতি আছে গিরিশ, সেও কিন্তু কি করতে চায়? বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পাইতে চায়। কারণ কি? রুমানার মনটা সে চুরি করে নেবে। ঠিক আছে, তো দেখেন কোটিপতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রুমানার জন্য আকুল। দেখছেন কি সাংঘাতিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, তো দেখেন কোটিপতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রুমানার জন্য আকুল। কোটিপতি বলতে কোটিপতি বোঝাচ্ছে। এই আপনার হচ্ছে অমিতাভ বচ্চনের একটা ভারতের প্রোগ্রাম হইতো, কোন বানায়া কারপতি। ঠিক আছে, তো দেখেন এই কোটিপতি, এই কোটিপতির কোট দ্বারা কি বোঝাচ্ছে এইটা আমরা একটু দেখি। এই কোট দ্বারা, দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া। কোট দ্বারা কি বোঝাচ্ছে? কোটিপতি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া। কোটিপতি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্রোয়েশিয়া। আর হচ্ছে এই গিরিশের, এই গিরিশ দ্বারা কি বোঝাচ্ছে? এই গিরিশ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গ্রিস। কোন রাষ্ট্র? গ্রিস, যেখানে হচ্ছে অলিম্পিক প্রথম শুরু হয়। হ্যাঁ, অলিম্পিকের হচ্ছে জনক রাষ্ট্র বলা হয় কিন্তু গ্রিসকে। ঠিক আছে, তাহলে দেখেন কোটিপতি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্রোয়েশিয়া, এবং গিরিশের দ্বারা বোঝাচ্ছে হচ্ছে গ্রিস। এবং মনটা, এইবার সে আসল খেলা, মন। ঠিক আছে, সেই মনটা, এই মনটা কে চুরি করছে? মনটা চুরি করছে হচ্ছে মন্টিনিগ্রো। কি নিগ্রো? মন্টিনিগ্রো। তারপরে দেখেন সর্বদা, সব সময় আকুল থাকে। এই সর্বদা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি? সার্বিয়া। সর্বদা দ্বারা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে সার্বিয়া। তারপরে এইবার আসেন এমবিবিএস, মা বাবার বেকার সন্তান, তাই তো? না, বিষয়টা কিন্তু এমন না। ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি হচ্ছে এমবিবিএস এর ফুল মিনিং। ঠিক আছে, তো দেখেন আরেকটা বিষয়, যারা এই যে এমবিবিএস পাশ করছেন, ডাক্তারি করবেন, কিন্তু আপনার সরকারি ডাক্তার হতে চান, তাদেরও কিন্তু কি বিসিএস দিয়ে ডাক্তার হতে হবে। সো তাদেরও কিন্তু পড়তে হবে। আপনি ডাক্তারি পড়াশোনা করে ডাক্তার হইছেন, আপনি সরকার চাকরি দেবে এমন কিন্তু না। তার জন্য কিন্তু আপনার এই যে কোটিপতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রুমানার জন্য আকুল, এইটা কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া কিন্তু
বিসিএস এ মানে হচ্ছে সরকারি ডাক্তার হইতে পারবেন না। তো দেখেন এই এমবিবিএস এর এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেসোডোনিয়া। কি বোঝাচ্ছে? মেসোডোনিয়া। হ্যাঁ, পৃথিবীর হচ্ছে কি অন্যতম একটি প্রাচীন মেসোডোনিয়া হচ্ছে, মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে প্রাচীন সভ্যতা। যাই হোক, মেসোডোনিয়া এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেসোডোনিয়া। তারপরে এখানে বি দ্বারা বোঝাচ্ছে এমবিবিএস এর প্রথম এম দ্বারা মেসোডোনিয়া, প্রথম বি দ্বারা বুলগেরিয়া। প্রথম বি দ্বারা কি বোঝাচ্ছে? বুলগেরিয়া। তারপরে কি? তারপরে শেষের বি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। বসনিয়া এন্ড হার্জেগোভিনা। তারপরে কি বোঝাচ্ছে? তারপরে হচ্ছে এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্লোভেনিয়া। এস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে স্লোভেনিয়া। ঠিক আছে। তারপরে এবার আসেন এই সেই রুমানা যার জন্য হচ্ছে আমরা সবাই এত ব্যস্ত, এত ব্যাকুল, এত আকুল যে আমাদের কি বিসিএস কোয়ালিফাই করতে হবে বা একটা সরকারি চাকরি পাইতে হবে, তাছাড়া কি আমরা রুমানাকে পাবো না। তো দেখেন এই রুমানা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রোমানিয়া। এই রুমানা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রোমানিয়া। তারপরে কি? আকুল। আকুল, এই আকুলের আ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আলবেনিয়া এবং ল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কসোভো। ল দ্বারা বোঝাচ্ছে কি? বোঝাচ্ছে কসোভো। এই কসোভো নিয়ে আমি হচ্ছে প্রথম সেশনে, বিশ্ব পরিচিতির প্রথম সেশনে একটি কোশ্চেন মানে তথ্য দিয়েছিলাম। আশা করি অনেকে মনে রাখছেন। তারপরেও যারা মনে রাখেন নাই তাদের জন্য আবারও বলছি যে জাতিসংঘভুক্ত রাষ্ট্র আছে হচ্ছে জাতিসংঘ, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে হচ্ছে 195টি এবং জাতিসংঘ মানে হচ্ছে ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 193টি। তাহলে বাকি দুইটি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত হলো না কেন? বাকি এই দুটি রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে কসোভো। এদেরকে জাতিসংঘ কি পর্যবেক্ষণে রাখছে, এখনো সদস্যপদ দেয় নাই। তাহলে এই বলকান অঞ্চল সমূহ কোর প্রতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস পড়ুয়া রোমানার জন্য আকুল। আমরা আশা করি শিখতে পারছি। এবার আমরা আসেন আমরা একটু অন্য বিষয় দেখব। দেখেন নদী ও সাগর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ঠিক আছে, নদী এবং সাগর অর্থাৎ এই কোন নদী বড়, ঠিক আছে, কোন নদী ছোট। যেহেতু আমরা বিশ্ব পরিচিতি পড়তেছি, আমাদের রাষ্ট্র সমূহের সাথে সাথে আমাদের কি জানতে হবে? আমাদের নদী নালার বিষয়ে, সাগর সমুদ্র নিয়েও জানতে হবে। কেন জানতে হবে? এই কারণে জানতে হবে যে আমাদের পুরা পৃথিবী 70% হচ্ছে পানি। 70% কি? পানি। ঠিক আছে। আর 30% কি? 30% হচ্ছে স্থল। 30% স্থল, 70% কি? জল বা পানি। ঠিক আছে। তো এই কারণে আমাদের এই নদী নালা বা সাগর সমুদ্র নিয়ে একটু বেশি জানা দরকার। দেখেন উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে বলা হয় মহাসাগর। হ্যাঁ, অর্থাৎ এটা উন্মুক্ত, কোনো জায়গায় বাধা পাবে না। ঠিক আছে। জলরাশি অর্থাৎ এই পানির যে ধারা, হ্যাঁ, এইভাবে এইভাবে ঢেউ খেলে 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 যাচ্ছে, এটা হচ্ছে কি উন্মুক্ত জলরাশি। এটা হচ্ছে মহাসাগর। আর উপসাগর কি? যে সাগরের চেয়ে একটু ছোট এবং হালকা হালকা বাধা পায় পানি চলতে, এটা হচ্ছে উপসাগর। তারপরে দেখেন আয়তনে বিশ্বের বৃহত্তম সাগর। আয়তনে বিশ্বের বৃহত্তম সাগর কোনটি? সেটি হচ্ছে দক্ষিণ চীন সাগর। সেইটি কি? দক্ষিণ চীন সাগর। অর্থাৎ দক্ষিণ চীন সাগর আয়তনে কি? অনেক বড়, অনেক বড়। সেটা হচ্ছে আপনার দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয় দিকে আয়তনে দক্ষিণ চীন সাগর সবচেয়ে বড়। তারপরে বলছে বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সেটি হচ্ছে নীল নদ। সেটি কি? সেটি কি নদ? সেটি হচ্ছে নীল নদ। নীল নদ পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। এখন কথা হচ্ছে যে আপনি বললেন আয়তনে বিশ্বের বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর। ঠিক আছে। আর এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে নদী। হ্যাঁ, নীল নদ হচ্ছে সবচেয়ে দীর্ঘতম। দীর্ঘতম দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ নীল নদ মানে হচ্ছে এইরকম লম্বা, হ্যাঁ, এরকম লম্বা লম্বি ভাবে অনেক, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। এবং এই নীল নদ 11টি। কয়টি?
এই নীল নদ 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ 11টি দেশের উপর দিয়ে কি নীল নদ এইভাবে বয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখেন বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন, ঠিক আছে, বা আমাজন, যে যেটাই বলে অ্যামাজন হিসেবে আমরা জানি। তো নীল নদকে আমরা বলতেছি দীর্ঘতম, আর বৃহত্তম কি? বৃহত্তম হচ্ছে আপনার অ্যামাজন বা আমাজন। কেন সেইটা? কারণ হচ্ছে আমাজন দৈর্ঘ্যে যেমন বড়, প্রস্থেও তেমন বড়, এই কারণে কি বৃহত্তম বলছে। এই জায়গাটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। ঠিক আছে, যে নীল নদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, না। নীল নদ বৃহত্তম বলছে এই কারণে নীল নদ এরকম লম্বায় হচ্ছে নীল নদ বৃহত্তম। 11টা দেশের মধ্য দিয়ে কি প্রবাহিত হয়েছে, এই কারণে নীল নদ বৃহত্তম। কিন্তু আমাজন হচ্ছে সে এই কারণে মানে দৈর্ঘ্যের দিক দিয়ে নীল নদ হচ্ছে বৃহত্তম, আর সব দিক দিয়ে বৃহত্তম, অর্থাৎ এইদিকে দৈর্ঘ্যে আবার এইদিকে হচ্ছে প্রস্থে, দুই দিক দিয়েই হচ্ছে বড় হচ্ছে এই আমাজন। আমাজনকে আর একটা বিষয় বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? আমাজনকে। ঠিক আছে, আমাজনের যে জঙ্গল বা বন, ওইখান থেকে অক্সিজেন তৈরি হয়, এই কারণে কি আমাজনকে কিন্তু আমাজন ফরেস্টকে কিন্তু পৃথিবীর ফুসফুসও বলা হয়। বোঝা গেছে? একটা সাপ্লিমেন্টারি তথ্য জেনে নেন, যদিও আমরা এই বিষয়গুলো আসবো পরবর্তীতে। তারপরে দেখেন যে বিশ্বের ক্ষুদ্রতম নদী হচ্ছে ডি রিভার। বিশ্বের ক্ষুদ্রতম নদী হচ্ছে ডি রিভার। আর এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসি কিয়াং। আবার এইখানে প্যাচ লাগায় না যে বিশ্বের দীর্ঘতম হচ্ছে নদী হচ্ছে নীল নদ। এইটা হচ্ছে সারা পৃথিবীর ইন জেনারেল। পৃথিবীতে 7টা মহাদেশ আছে, ঠিক আছে, 195টা রাষ্ট্র আছে, সবগুলোর মধ্যে বড় হচ্ছে নীল নদ। আর এশিয়া মহাদেশের স্পেসিফিক ভাবে কি বলছেন, 7টা মহাদেশের মধ্যে একটা মহাদেশ, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ, এবং এই এশিয়া মহাদেশের মধ্যে আছে হচ্ছে ইয়াংসি কিয়াং, যেটা হচ্ছে চীনে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী। আর ইউরোপের দীর্ঘতম নদী, ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। আর আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এটা স্বাভাবিক, কারণ এদিক দিয়ে আফ্রিকা একটু লাকি, হ্যাঁ, ওদের একটা গর্বের এরকম জায়গা আছে, কলার ঝাঁকায় বলতে পারবে যে বিশ্বের দীর্ঘতম নদী কি? আমাদের নীল নদ, হ্যাঁ, আমাদের মহাদেশে। এই কারণে এই দুইটা কোশ্চেন মিলে পড়বেন যে এখানে এই দুইটা কোশ্চেন মিলে পড়বেন, ঠিক আছে, দুইটা কোশ্চেন মিলায় পড়বেন যে বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ এবং আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। বোঝা গেছে? তারপরে দেখেন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে ম্যাকেঞ্জি, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। এইদিকে আবার দেখেন পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন, আবার বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন বা আমাজন। এইটা কেন? এইটা হচ্ছে যে দক্ষিণ আমাজন কোথায় অবস্থিত? আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত, বিশেষ করে আমাদের নেইমারের দেশে বেশি অবস্থিত, ব্রাজিলে। হ্যাঁ, ব্রাজিলে প্রায় আমাজন কত শতাংশ আছে? প্রায় 80% হচ্ছে ব্রাজিলে। আর ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তো এই কারণে দেখেন যে দক্ষিণ আমেরিকার দীর্ঘ নদী আমাজন, আবার বিশ্বের বৃহত্তম নদী কি? আমাজন। তারপরে দেখেন ওশেনিয়া, আমরা পড়ছিলাম না ওশেনিয়া মহাদেশ, ঠিক আছে। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে, ওশেনিয়াকে অনেকে অস্ট্রেলিয়া মহাদেশও বলে। ওশেনিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং, ঠিক আছে, ডার্লিং কে মারে, কি ডার্লিং? মারে ডার্লিং। তারপরে দেখেন যে আন্তর্জাতিক নদী বলা হয় হচ্ছে দানিউবকে। আন্তর্জাতিক নদী বলা হয় হচ্ছে কাকে? আন্তর্জাতিক নদী বলা হয় দানিউবকে, কারণ এই দানিউব কি 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে যে নীল নদ তো 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে আপনার হচ্ছে
নীল নদকে কেন আন্তর্জাতিক নদী বলা হচ্ছে না? নীল নদ স্পেসিফিক ভাবে হচ্ছে আফ্রিকা এবং হচ্ছে ইউরোপের কিছু অংশ রাষ্ট্রগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু এই আন্তর্জাতিক নদী দানিউবকে বলা হয় হচ্ছে এইটি মোটামুটি পৃথিবীর বেশিরভাগ মহাদেশের রাষ্ট্রগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই কারণে কি এটাকে আন্তর্জাতিক নদী বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখেন যে ইউফ্রেটিস নদীর উৎপত্তি স্থল হচ্ছে তুরস্ক, যেখানে হচ্ছে আপনার এই যে এই ইউফ্রেটিস, হ্যাঁ, এইখানে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। এইখানে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, ইরাক ইরান, যেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর কি সংলগ্ন এলাকায় মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা। তো দেখেন আমরা ইউফ্রেটিস নদীর উৎপত্তি স্থল দেখলাম তুরস্ক। তারপরে দেখেন চীনের দুঃখ বলা হয় কাকে? চীনের দুঃখ, দেখেন নদী থাকা সত্ত্বেও কি দুঃখ আছে। তো এই চীনের দুঃখ বলা হয় হচ্ছে ওয়াংহো নদীকে। চীনের দুঃখ বলা হয় কাকে? ওয়াংহো নদীকে। আর বাংলাদেশের দুঃখ বলা হয় কোন নদীকে? সেটি হচ্ছে গোমতী। সেটি হচ্ছে গোমতী। কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। বাংলাদেশের দুঃখ বলা হয় হচ্ছে গোমতী নদীকে, সেটি হচ্ছে কুমিল্লায় অবস্থিত। আর সৌদি আরবে কোনো নদী নাই, বুঝতেছেন, মরুভূমি। আর পশ্চিম তীর জর্ডান নদীর তীরে অবস্থিত। যাই হোক, এই মানে হচ্ছে এইখান থেকে এই যে বিশ্বের এই কয়েকটা মনে বেশি রাখবেন, যে আয়তনে বিশ্বের বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, তারপর হচ্ছে এশিয়া মহাদেশের দীর্ঘতম, আফ্রিকার দীর্ঘতম, ইউরোপের দীর্ঘতম, উত্তর আমেরিকার দীর্ঘতম, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম, তারপরে ওশেনিয়ার দীর্ঘতম আন্তর্জাতিক নদী বলা হয় কাকে? এইখান থেকে হচ্ছে এই কয়েকটা দেশের মানে এই কয়েকটা তথ্য বিশেষ করে মনে রাখবেন। আর সৌদি আরবের নদী নাই, এই বিষয়গুলো মনে রাখবেন। তাহলে আপনি 20তম গ্রেডের কোনো না কোনো পরীক্ষায় কি এই বিষয় এখান থেকে প্রশ্ন হবেই। হ্যাঁ, কিছু বেসিক বিষয় থাকে যেটাকে আসলে স্কিপ করা যায় না, এখান থেকে প্রশ্ন হবেই। কোনো না কোনো সার্কুলারের পরীক্ষাতে প্রশ্ন হবেই। তো এই কারণে সবার প্রতি আমাদের হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের এই লাইভ সেশন গুলাতে কি যুক্ত হন। ঠিক আছে, এই লাইভ সেশন গুলাতে যুক্ত হলে আপনারা অনেক উপকৃত হবেন। আমাদের রূপান্তরের টিম সবসময় আপনাদের সাথে আছে এবং হচ্ছে আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালো মানে হচ্ছে প্রস্তুতিকে আরো ভালো করার জন্য যে পদক্ষেপ নিতে হবে, যেভাবে আপনাদেরকে পড়ালে বা আপনাদের সাথে আলোচনা করলে সহজ হবে, সব বিষয় কিন্তু আমরা করে যাচ্ছি। ঠিক আছে, তো এই কারণে আমাদের হচ্ছে আমাদের সাথে থাকেন, আমাদের লাইভ ক্লাসগুলোতে, সেশনগুলোতে যুক্ত থাকেন। আর আমাদের সিগনেচার ব্যাচ চলছে, ঠিক আছে, পুরোদমে চলছে, এবং সেখানে আমরা হচ্ছে 1-to-1 আমরা হচ্ছে সাপোর্ট করছি, তাদের সাথে কাউন্সিলিং করছি, আলোচনা করছি। তো সেটি চলমান, সেই সাথে আমাদের ফ্রি লাইভ সেশন এটিও কিন্তু চলমান। তো আমাদের আরেকটি বিষয় যে আমাদের যে ফেসবুক পেজ আছে রূপান্তর, এইটা কিন্তু মানে কি 24 ঘন্টা যেমন খবর থাকে, আমাদের কি 24 ঘন্টা তেমন তথ্য থাকে। আমাদের রূপান্তরের বেশ কিছু মানে একনিষ্ঠ যারা আমরা মানে হচ্ছে মানুষ কাজ করছে, টিম কাজ করছে, যে চাকরির যে কোনো তথ্য সবার আগে এবং সর্বশেষ আমরা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এবং যে কোনো তথ্য আপনারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা কিন্তু তাৎক্ষণিক কি উত্তর দিয়ে থাকি। আপনাদের সব জিজ্ঞাসার কিন্তু উত্তর পেয়ে যাবেন। এই কারণে আমাদের ফেসবুক পেজে হচ্ছে ফলো দিবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ইউটিউবে আপনারা যুক্ত হতে পারেন বিসিএস রূপান্তরে, সেখানে আমাদের এই মানে হচ্ছে
যে লাইভ ফ্রি সেশন গুলো হচ্ছে এগুলো আপলোড করা থাকে, পাশাপাশি সিগনেচার ব্যাচের 1-2টা ক্লাস আমরা সেখানে আপলোড করে থাকি। ঠিক আছে, তো এইগুলোর মাধ্যমে কি আপনারা একটা আশা করি কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। তো বিশ্ব পরিস্থিতি শেষ পর্বের ক্লাস মোটামুটি আসলে এটা বিশাল একটা বিষয়, তবে যে বিষয়গুলো একদম না জানলেই নয় সেইগুলো হচ্ছে প্রাথমিকভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা সামনে আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সিগনেচার ব্যাচে ডিপলি আলোচনা করা হচ্ছে, আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে। তো এভাবেই আমরা চাচ্ছি আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এবং আপনার যে চাকরির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমাদেরও, আপনাকে চাকরি পাইয়ে দেওয়ার রাস্তাটা সহজ করে দেওয়ার জন্য, মসৃণ করে দেওয়ার জন্য। এই কারণে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে সেশনটি এখানেই শেষ করছি। আমার পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।